ট্রাম্পের শান্তি ফানুস, হামাসের চোখে যা দখলদারিত্বের বৈধতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে বিশ্ব জুড়ে যখন আরবদের বিস্ময়কর সমর্থন নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই হামাস ও গাজার গণমাধ্যম অফিস থেকে এলো কঠিন প্রত্যাখ্যানের বার্তা। যে পরিকল্পনাকে ইতালি, মোড় এবং আরব বিশ্বগুলো নতুন আশা বলেছিল, ফিলিস্তিনিদের চোখে তা অঞ্চল জ্বালানোর রেসিপি। হামাসের স্পষ্ট জবাব, এই পরিকল্পনা ইসরায়েলি দৃষ্টিভঙ্গি। হামাসের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ২০ দফা এই শান্তি উদ্যোগ কোনোভাবেই ন্যায্য বা টেকসই সমাধান দিতে পারে না। তাদের মতে এটি কেবল ইসরায়েলের স্বার্থকে প্রতিফলিত করে। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই নিশ্চিত করেছেন, যদিও তারা এখনো লিখিত পরিকল্পনা হাতে পাননি, কিন্তু মার্কিন মিডিয়ার প্রকাশিত বিবরণ স্পষ্টতই ইসরায়েলি অগ্রাধিকারগুলি তুলে ধরেছে। মারদাউই দাবি করেছেন, প্রস্তাবের ধারাগুলি অস্পষ্ট এবং গুরুত্বপূর্ণ গ্যারান্টির অভাব রয়েছে। বিশেষ করে গাজাকে সামরিকীকরণ মুক্ত করার দাবিকে তিনি অবাস্তব এবং অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছেন। তার জোরালো বক্তব্য, গাজার অস্ত্র আগ্রাসনের জন্য নয়, বরং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঢাল। ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করবে। হামাসের আরেক কর্মকর্তা ইসমাইল আল থাওয়াবাতা অনলাইনে পোস্ট করে কড়া ভাষায় সতর্ক করেছেন, এই পরিকল্পনা দখলকে বৈধতা দেয়। তিনি বলেছেন, এটি ফিলিস্তিনিদের জাতীয়, রাজনৈতিক ও মানবাধিকার ক্ষুণ্ণ করবে। সামরিকীকরণ বাস্তবায়িত হলে গাজা কেবলই একটি নিরাপত্তা সত্তায় পরিণত হবে, যেখানে ফিলিস্তিনি জনগণের নিজস্ব কোনো শক্তি থাকবে না। হামাসের মূল কথাটি পরিষ্কার, ফিলিস্তিনিদের অধিকারকে উপেক্ষা করে এমন যে কোনো পরিকল্পনা গাজায় স্পষ্টতই প্রত্যাখ্যান করা হবে। ইসলামিক জিহাদের সতর্কতা, অঞ্চলকে জ্বালানোর রেসিপি। শুধু হামাস নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদও এই আমেরিকান ইসরায়েলি ট্রুস প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসলামিক জিহাদ এটিকে সমগ্র অঞ্চলকে জ্বালাতন করার জন্য একটি রেসিপি বলে অভিহিত করেছে। তাদের মতে এই পরিকল্পনা কেবল ইসরায়েলের পূর্ণ অবস্থান এবং লক্ষ্যকে তুলে ধরা, এবং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনকে অব্যাহত রাখবে। গাজার মিডিয়া অফিসের তীব্র প্রত্যাখ্যান। গাজার সরকারি গণমাধ্যম অফিসও পরিকল্পনার তীব্রতা নিয়ে মুখ খুলেছে। তারা বলেছে, এই পরিকল্পনা কেবলই ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলকে বৈধতা দিতে চায়। অফিসটি জোর দিয়েছে যে প্রকৃত শান্তি আনতে হলে ইসরায়েলি আক্রমণ এবং অবরোধের অবসান ঘটাতে হবে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। আরবদের সমর্থন বনাম ফিলিস্তিনিদের ক্ষোভ। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে এটাই হলো আসলের টুইস্ট। একদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ শক্তিশালী আরব রাষ্ট্রগুলো এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চমক সৃষ্টি করেছে। অন্যদিকে গাজার মূল শক্তি হামাস এবং ইসলামিক জিহাদ সরাসরি এটি প্রত্যাখ্যান করে বার্তা দিল, ফিলিস্তিনিদের সম্মতি ছাড়া তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না। ফলে প্রশ্ন উঠেছে, আরবদের এই সমর্থন কি ফিলিস্তিনিদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে, নাকি ট্রাম্পের প্রস্তাবের ভেতরের বিতর্কিত শর্তগুলোই শেষ পর্যন্ত শান্তির পথে বড় কাঁটা হয়ে দাঁড়াবে? গাজার মাটিতে যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, তা কি কেবল কাগজের কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সংঘাতের জন্ম দেবে? এখন সেটাই দেখার পালা। গাজার আকাশে তুর্কি ড্রোন, ভয়ে কি ভেঙে গেছে নেতানিয়াহুর মন? ভূমধ্য সাগরের নীল ঢেউ ভেঙে এগিয়ে চলছে এক বহর, ৫১টা নৌকার সফর। নাম তার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ভেতরে খাদ্য, ওষুধ, পানি, শিশুদের দুধের গুঁড়া। উদ্দেশ্য, গাজার ক্ষুধার্ত মুখে ভাত পৌঁছে দেয়া। কিন্তু শুধু মানবতার নয় এই যাত্রা, এখানে মেলেছে রাজনীতির ডালপালা। ইসরায়েলকে ঠেকাতে বদ্ধপরিকর এরদোয়ান, তাতেই গাজায় সঞ্চার নতুন প্রাণ। আকাশে ভেসে উঠেছে তুর্কি ড্রোন, নাম বাইরাক্তার আকিন্সি RTB-2। ঘাঁটি, টেকির দাগ আর দালামান থেকে তারা উড়েছে, আর তাদের ছায়া ফ্লোটিলার উপর পড়েছে। একটি প্রশ্ন এখন সবার মনে, তুরস্ক কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন খেলা শুরু করলো? ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, আকাশে টহল দিচ্ছে রিকনেসেন্স বিমান ভাটোজ 21, ভাটোজ 26 এবং TCB-816O। ইসরায়েলের দাপট এবার থামবে কি? নৌকার ভেতরে আছেন পরিবেশ কন্যা গ্রেটা থানবার্গ। তিনি ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন, আমাদের মিশন শান্তির, সামরিক নয়। কিন্তু শান্তির এই গান ভেসে গেল বিস্ফোরণের আওয়াজে। আয়োজকের অভিযোগ তুলেছেন, ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। আগুন ধরানো বস্তু, রাসায়নিক উপকরণ, ক্ষতিগ্রস্ত পাল, আহত ক্রু, সব মিলিয়ে এক দুঃস্বপ্ন। তাদের কণ্ঠে হাহাকার, আমাদের নৌকা নয়, আমাদের বিবেক আক্রমণ করা হয়েছে। ইসরায়েল ভয় ছড়াতে চায়, কারণ তারা ভয় পায় আমাদের আগমনে।
জাতিসংঘের বজ্রধ্বনি, ইউরোপে দ্বিধা। জাতিসংঘ তা শুনেছে। মুখপাত্র থামিন আল খিতান বলেছেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত চাই, দায়ীদের জবাবদিহিতা করতে হবে। ইতালি পাঠিয়েছে একটি ফ্রিগেট। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিন্দা করেছেন হামলার, কিন্তু ফ্লোটিলাকে বলেছেন দায়িত্বজ্ঞানহীন। স্পেন পাঠিয়েছে নৌযান। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ প্রতিশ্রুতি দিয়েছেন নিজ দেশের নাগরিকদের রক্ষা করবেন। ইউরোপীয় কমিশন উচ্চারণ করেছে কঠিন বাণী, নৌ চলাচলের স্বাধীনতা বিশ্ব আইনে সুরক্ষিত। ইসরায়েলের শর্ত, তিউনিসিয়ার গ্রেপ্তার। ইসরায়েল জবাব দিয়েছে ঠান্ডা কণ্ঠে, গাজায় নয়, সাহায্য নামান আশকেলনে বা অন্য কোনো বন্দরে। এদিকে তিউনিসিয়া আগের এক ফ্লোটিলা আক্রমণের ঘটনায় একজন বিদেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তুরস্কের ছায়াশক্তি, কিন্তু নাটকের কেন্দ্রবিন্দু একটাই, তুরস্ক। বাইরাক্তার ড্রোন কোনো সাধারণ যন্ত্র নয়। আজারবাইজানের আকাশে, লিবিয়ার মরুভূমিতে, সিরিয়ার যুদ্ধক্ষেত্রে তারা প্রমাণ করেছে আধুনিক যুদ্ধ বদলাতে পারে এক ডানার ঝাপটায়। আজ সেই শক্তি গাজার আকাশে, যেন আঙ্কারা নিঃশব্দে বলছে, আমরা আছি, নজর রাখছি, প্রয়োজনে দাঁড়াবো। ফ্লোটিলা ধীরে এগোচ্ছে, কিন্তু তার প্রতিটি ঢেউ ছড়িয়ে দিচ্ছে তীব্র বার্তা। গাজার দিকে যাত্রা মানে শুধু রুটি নয়, এটি প্রতিরোধের প্রতীক। আর সেই প্রতিরোধে নতুন মাত্রা যোগ করছে তুর্কি ড্রোনের ছায়া। ভূমধ্য সাগরের নীল আকাশে এখন প্রতিধ্বনি, ড্রোনের ডানা, যুদ্ধজাহাজের গর্জন, শান্তির কণ্ঠ আর রাজনৈতিক দাবানল। গাজার আকাশ যেন এক মঞ্চ, এখানে অভিনয় করছে সবাই, ইসরায়েল, ইউরোপ, জাতিসংঘ আর তুরস্ক, আর দর্শক সারা বিশ্ব। গল্পটি এখনো অসমাপ্ত, তবে আজ যে সত্য স্পষ্ট, তুরস্কও এই খেলায় আছে। ইসরায়েলের দোরগোড়ায় হুথিদের দুঃস্বপ্ন। ইসরায়েল যখন গাজায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে, তখন ইয়েমেনের মরুভূমি থেকে ভেসে আসছে নতুন আতঙ্কের শব্দ। গুপ্তচর সংস্থাগুলো সতর্ক করছে, নীরবে শক্তি সঞ্চয় করছে হুথিরা। নীরব সেনাবাহিনী নামের এক ভূত বাহিনী নাকি গড়ে তোলা হচ্ছে, যারা একদিন ইসরায়েলের সীমান্তে ঝাঁপিয়ে পড়তে পারে। হাজার হাজার সেনা, যাদের সংখ্যা কয়েক লাখ। প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সালের শেষ নাগাদ হুথি যোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 লাখে। এ যেন এক অদৃশ্য সেনাবাহিনী, যারা অপেক্ষা করছে সময়ের। ইসরায়েলের ভয় আর হুথিদের প্রস্তুতি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইয়েমেনের বুকে গড়ে উঠছে আল আকসা ফ্লাড কর্মসূচি। হাজার হাজার যোদ্ধাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 7 অক্টোবরের হামলার মতো এক বৃহৎ অনুপ্রবেশের জন্য। জর্ডান বা সিরিয়া হয়ে কিংবা দুই দিক থেকে একসঙ্গে ঢুকে পড়তে পারে তারা। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা সরাসরি বলেছেন, এটি এমন এক ধারণা যা তারা আগে কখনো চেষ্টা করেনি। আরেকজন যোগ করেছেন, আমরা চাই না একদিন হুথিদের হাতে হাজার হাজার নির্ভুল ক্ষেপণাস্ত্র চলে আসুক। ভূগর্ভস্থ অস্ত্রাগার আর ইরানের ছায়া। গোপন প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের প্রযুক্তি ব্যবহার করে হুথিরা নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা গড়ে তুলেছে। ইয়েমেনের ভূগর্ভস্থ ঘাঁটিগুলো এখন শুধু সংরক্ষণ নয়, সরাসরি অস্ত্র তৈরির কেন্দ্র। সিরিয়ায় হিজবুল্লাহ যে স্বাধীন মডেল তৈরি করেছিল, এবার সেই পথেই হাঁটছে হুথিরা। নিচুতে উড়ে আসে বিস্ফোরক ড্রোন, সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। এসব শনাক্ত করাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। ইসরায়েল আশঙ্কা করছে, যদি এই প্রকল্প অবারিতভাবে এগোয়, তবে হুথিরা হয়ে উঠতে পারে এক অস্তিত্বগত হুমকি। পাল্টা আঘাত আর নতুন ঝুঁকি। কিছুদিন আগেই হুথিদের একটি ড্রোন ইসরায়েলের ইলাত শহরে আঘাত হানে। তারপরেই ইসরায়েলি বিমান বাহিনী সানায় 7টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ চালায়। 65টিরও বেশি বোমা ফেলা হয় কমান্ড সেন্টারগুলোতে। 5টি কেন্দ্র ও 2টি অস্ত্র ডিপো ধ্বংস হয়ে যায়। ইসরায়েল দাবি করেছে, এতে হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত হলেও প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান বেঁচে যান। নিহত হন কয়েক ডজন হুথি কর্মকর্তা। তবে এই পাল্টা আঘাতেই প্রকাশ পেয়েছে হুথিদের দুর্বলতাও, তাদের কমান্ড চেইন ভঙ্গুর। কিন্তু টুইস্টটা এখানে, যতই ক্ষতি হোক, হুথিদের শক্তি এখন আর কেবল মিসাইল বা ড্রোন নয়, তাদের শক্তি হলো দৃঢ় মনোবল আর ইরানের অব্যাহত সমর্থন। যুদ্ধ থামবে না। এদিকে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগ আমান হুথি নিয়ে কাজ করার জন্য নতুন 2টি ইউনিট গঠন করেছে। তাদের বার্তা স্পষ্ট, হুথিরা যদি গাজার সাথে জড়িত যুদ্ধবিরতি ঘোষণা করেও, তবুও ইসরায়েল আগেভাগে আঘাত হানতে দ্বিধা করবে না। তবুও হুথির শক্তি নিয়ে সন্দেহ নেই। একের পর এক গোপন মহড়া, গোপন অস্ত্রাগার আর ফ্যান্টম বাহিনী তৈরির গল্পে এখন কাঁপছে তেল আভিভ। গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে জেগে উঠছে আরেক ঝড়, আল আকসা ঝড়, যা হয়তো একদিন সরাসরি আছড়ে পড়বে ইসরায়েলের সীমান্তে।
গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, হামাসের স্নাইপার হামলায় কাঁপছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তপ্ত যুদ্ধক্ষেত্র আবারও কেঁপে উঠেছে। ধুলো ধোঁয়ায় ঢাকা সীমান্তে একের পর এক টুইস্ট। সামনে থেকে নয়, দূর থেকে লুকিয়ে থাকা স্নাইপারের গুলিতে পড়ছে ইসরায়েলি সেনারা, ঠিক যেন ছায়ার আড়াল থেকে মৃত্যু ডাকছে। হামাসের স্নাইপাররা লক্ষ্য ভেদ করেছে, আর আইডিএফ সৈন্যরা পড়েছে বেকায়দায়। ইসরায়েলি সেনাদের মুখপাত্র স্বীকার করেছে, উত্তর গাজায় পৃথক দুটি ঘটনায় তাদের 2 সৈন্য আহত হয়েছে। একজন সামরিক অভিযানের সময় গ্রেনেডের শার্প নেল থেকে হালকা জখম হয়েছে, আরেকজন বন্দুকের গুলিতে মাঝারি মাত্রার আহত হয়েছে। দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কিন্তু এখানে শেষ। প্রতিবেদনে দাবি উঠেছে, ইসরায়েলের 188তম ব্রিগেডের এক সেনাকে স্নাইপারের গুলিতে গলায় আঘাত লেগেছে। আকাশে দেখা গেছে উদ্ধারকারী হেলিকপ্টার। এক পর্যায়ে একটি সরাসরি অবতরণ করেছে তেল হাসোমার হাসপাতালে। দৃশ্যটি যেন একেবারেই সিনেমার মতো। গাজার আকাশে ধোঁয়া, আর তার ভেতর আহতদের সরিয়ে নেওয়া। হামাসের পক্ষ থেকে দাবি এসেছে আরো এক ধাপ এগিয়ে। তারা জানিয়েছে, শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গর্বের প্রতীক এই ট্যাঙ্কে হামাসের আঘাত এ যেন প্রতিরোধের নতুন বার্তা। এই সময়ে ইসরায়েলের দক্ষিণ কমান্ড ঘোষণা করেছে, তারা গাজায় অভিযানের নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। আরো কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে, হামাসের অনুপ্রবেশ ঠেকাতে দক্ষিণ দিকে চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে তারা। কিন্তু প্রশ্নটা অন্যত্র। হামাসের প্রতিরোধ থেমে আছে কি? বাস্তবতা বলছে না। হামাস কর্মকর্তারা জানিয়েছেন, গত 2 সপ্তাহের সংঘর্ষে প্রায় 96 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরবিচ্ছিন্ন হামলা, ধ্বংসস্তূপ আর মানুষের রক্ত। গাজার চিত্র এখন শুধু মৃত্যু ও প্রতিরোধের সমান্তরাল কাহিনী। এদিকে যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ চিত্রের মাঝেই এক কূটনৈতিক টুইস্ট। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্র একটি নতুন 21 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী অভিযান থামাবে এবং সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর নেতৃত্বে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই বলেছিলেন, আমরা হয়তো গাজায় একটি চুক্তির খুব কাছাকাছি। তার দাবি, এই চুক্তি যুদ্ধ শেষ করবে, বন্দীদের ফেরত আনবে এবং শান্তির নতুন অধ্যায় শুরু করবে। তবে গাজার রক্তাক্ত রাতের মধ্যে এই শান্তির প্রতিশ্রুতি কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। গাজার মাটিতে তাই এখন 2 বিপরীত দৃশ্যপট। একদিকে স্নাইপারের গুলি, বিস্ফোরণ আর ট্যাঙ্কে হামলার ছবি, অন্যদিকে দূরের কূটনৈতিক মঞ্চে শান্তি পরিকল্পনার খসড়া। কিন্তু বাস্তবতা হলো, হামাসের শক্তি আবারও প্রমাণ করেছে, যুদ্ধক্ষেত্রে তারা এখনো ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর ছায়া। শেষে প্রশ্ন থেকেই যায়, শান্তির খসড়াকে বাস্তবে রূপ নেবে, নাকি গাজার রাত আরো দীর্ঘ হবে আগুনে? গাজামুখী নৌবহর, ইতালি থেকে যাত্রা শুরু, পথে আশঙ্কার ছায়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজায় আবারও ভেসে যাচ্ছে আশা ও মানবিক সহায়তার পাল। ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি শহর থেকে গত শনিবার গাজামুখী নতুন একটি নৌবহরের যাত্রা শুরু হয়েছে। এই বহরে আছে 10টি নৌযান এবং 60 জন মানুষ। তাদের মধ্যে রয়েছেন 9 দেশের নির্বাচিত প্রতিনিধিরা। এই উদ্যোগের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, FFC ও 1000 Migrants to Gaza, TMTC। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই নৌযানগুলোয় রয়েছে চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার ও পড়াশোনার সামগ্রী। আয়োজকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের অবৈধ অবরোধ এড়িয়ে সরাসরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোই তাদের লক্ষ্য। গাজার মানবিক সংকট। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব বলছে, এখন পর্যন্ত 66,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 1,68,000। যুদ্ধ থেমে থাকেনি, বরং সাথে যুক্ত হয়েছে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকট। শুধু অনাহারেই গত 2 বছরে শিশুসহ প্রায় 450 মানুষের মৃত্যু হয়েছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার ত্রাণ পৌঁছানোর চেষ্টা হলেও ইসরায়েলি অবরোধ সেই উদ্যোগকে কঠিন করে তুলছে। তাই এই নতুন ফ্লোটিলা কেবল ত্রাণ নয়, বিশ্ব বিবেকের এক প্রতীকী চ্যালেঞ্জও হয়ে উঠেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা। ইতালি থেকে যাত্রা শুরু করা বহরটির সঙ্গে পথে যুক্ত হওয়ার কথা রয়েছে আরেক আন্তর্জাতিক নৌবহরের, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই বহরেও রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। রয়েছেন সুপরিচিত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু পথ যে নিরাপদ নয় তার প্রমাণ মিলেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ড্রোন হামলা হয়,
চলতি মাসে এ নিয়ে 3 বার এমন হামলা চালানো হলো। হতাহতের ঘটনা না ঘটলেও সন্দেহের তীর উঠেছে ইসরায়েলের দিকে, কারণ শুরু থেকেই ফ্লোটিলা অভিযানের বিরোধিতা করে আসছে তেল আবিব। তাদের অভিযোগ, হামাসের সঙ্গে এসব অধিকার কর্মীদের যোগসাজশ রয়েছে। গত জুনে গাজার পথে এগিয়ে যাওয়া এফএফসির একটি নৌযান ম্যাডলিন আটক করা হয় আন্তর্জাতিক জলসীমায়, যা গাজা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিল। সেই নৌযানে ছিলেন গ্রেটা থুনবার্গ সহ 12 জন অধিকার কর্মী। পরে জুলাই মাসে আটক হয় আরও একটি নৌযান হান্দালা, যেখানে 10 দেশের 21 জন যাত্রী ছিলেন। এসব ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সামনে কি অপেক্ষা করছে? এখন প্রশ্ন, ইতালি থেকে যাত্রা করা বহরটি কি নিরাপদে গাজায় পৌঁছাতে পারবে, নাকি আবারও আন্তর্জাতিক জলসীমায় বাধার মুখে পড়বে? একদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় অপেক্ষমান মানুষের জন্য জরুরি ত্রাণ, অন্যদিকে আঞ্চলিক রাজনীতির কঠিন বাস্তবতা। মানবিক দায়িত্ব বনাম সামরিক নিয়ন্ত্রণের এই টানাপোড়েনে গাজার আকাশে ভেসে বেড়াচ্ছে অনিশ্চয়তা। তবে নৌবহরটি যাত্রা শুরু করেছে একটি মাত্র বার্তা নিয়ে, অবরোধ নয়, জীবন চাই। রাশিয়ার ভয়াবহ হামলা, কিয়েভে রাতভর আতঙ্ক। আলাস্কার প্রতিরক্ষা অঞ্চলে উত্তেজনার ঝড় ওঠার পর এবার ইউক্রেনের আকাশে নেমে এলো রাশিয়ার ভয়াবহ আগুন। ভোরের আলো ফোটার আগেই রাজধানী কিয়েভ সহ একাধিক শহর কেঁপে উঠল বিস্ফোরণে। ট্রাম্পের মুখে কাগজ বাঘ তিরস্কারের পর যেন জবাব দিতে চাইল পুতিন, আর সেই জবাব এলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝড়ে। 28 সেপ্টেম্বর রাতভর রাশিয়ান বাহিনী ইউক্রেনের উপর চালায় এক সর্বাত্মক আক্রমণ। লক্ষ্য শুধু সীমান্ত নয়, বরং রাজধানী কিয়েভ, ইউক্রেনীয় নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া, খমেনেৎস্কি এবং সুমি। সাইরেন বেজে ওঠে রাতভর, আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটতে থাকে হাজারো মানুষ। ইউক্রেন জানিয়েছে এই হামলায় শুধু সাধারণ ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, রাশিয়া ব্যবহার করেছে তার পারমাণবিক সক্ষম ভারী বোমারু বিমান TU-95 এবং MiG-31K। যুদ্ধের 2 বছরের বেশি সময়ে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। আকাশে রাশিয়ার এই প্রদর্শন যেন ইউক্রেনকে মনে করিয়ে দিল মস্কোর হাতে এখনো আছে চূড়ান্ত শক্তির ছড়ি। রাতের আকাশে জুড়ে ছুটে বেরিয়েছে শাহেদ শ্রেণীর ড্রোন। একের পর এক বিস্ফোরণ ঘটেছে কিয়েভ ও আশপাশের অঞ্চলে। ইউক্রেনীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়ার একটি 5 তলা ভবন আংশিকভাবে ধসে পড়েছে, একাধিক জেলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ অঞ্চলে আগুনে পুড়েছে বেশ কিছু বাড়ি। জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে একটি বহুতল ভবনে। আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরেভ জানিয়েছেন অন্তত 9টি বাড়ি ও 14টি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খমেলনিৎস্কি অঞ্চলেও বিস্ফোরণ শোনা গেলেও সেখান থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলা নিয়ে আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে আলোড়ন। যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ ও আশপাশে এটি অন্যতম বড় রুশ আক্রমণ বলে দাবি করেছে ইউক্রেনীয় গণমাধ্যম। স্পষ্ট হয়ে উঠছে, রাশিয়া তার আকাশ হামলার মাত্রা প্রতিনিয়ত বাড়াচ্ছে। বসন্ত ও গ্রীষ্ম জুড়ে এই প্রবণতা চললেও সেপ্টেম্বরের শুরুতে রেকর্ড ভাঙা আক্রমণে রাশিয়া একসাথে ব্যবহার করেছিল 810টিরও বেশি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র। সেই ধারাবাহিকতায় 28 সেপ্টেম্বরের হামলা যেন আরেকটি নতুন বার্তা বহন করল। টুইস্টটা এখানে, আলাস্কায় মার্কিন প্রতিরক্ষা অঞ্চলে রুশ বোমারু বিমান দেখা দেওয়ার কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের এই তাণ্ডব। যেন পুতিন বোঝাতে চাইছেন, রাশিয়ার শক্তির হাত শুধু ইউরোপে নয়, পৌঁছে গেছে আমেরিকার দোরগোড়ায়ও। কিয়েভের মানুষজন আতঙ্কে কাটিয়েছে রাতটি। কেউ কেউ ধ্বংসস্তূপে খুঁজে ফিরছে তাদের প্রিয়জনকে, কেউ আবার ভবিষ্যতের অনিশ্চয়তায় ভুগছে। কিন্তু রাশিয়ার কাছে এটি ছিল শক্তির প্রদর্শন, বিশ্বের কাছে পাঠানো এক কঠিন বার্তা। পুতিন এখন খেলছেন আগুনের ভাষায়। একদিকে যুদ্ধের ক্লান্তি, অন্যদিকে নতুন করে জেগে ওঠা ভয়। তবুও প্রশ্ন থেকে যায়, এই সর্বাত্মক আক্রমণ কি ইউক্রেনকে ভেঙে দেবে, নাকি আরো কঠোর প্রতিরোধ গড়ে তুলবে? 500 শব্দের এই প্রতিবেদনের শেষ লাইনটি আসল হুক। কিয়েভে ভাঙা ভবনের ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে শুধু মানুষের কান্না নয়, বরং রাশিয়ার ক্ষমতার এক তীব্র প্রতিধ্বনি। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা। ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী।
বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণও চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধ জাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি। ইরানের বজ্র হুঁশিয়ারি, আসছে বড় যুদ্ধের ঝড়। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমার আঘাতে কাঁপছে আকাশ। কেউ যেন থামাতে পারছে না এই আগ্রাসনকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বজ্র কণ্ঠে উঠল এক সতর্কবার্তা। ইসরায়েলের সাথে যুদ্ধ হলে এবার জবাব হবে আরো কঠিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের সাথে যে কোনো সংঘাত ঘটতে পারে। এবার যদি আবার উস্কানি দেয়, তবে সেই জবাব হবে ইতিহাসে লেখা রাখার মতো। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল শুধু গাজা নয়, সিরিয়া ও ইয়েমেনেও আগুন ছড়াচ্ছে। মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই বাস্তবতাতে ইরান জানিয়ে দিল, তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত। আরাকচি স্মরণ করিয়ে দিলেন সেই যুদ্ধের কথা, যখন ইসরায়েল ঘোষণা করেছিল 48 ঘন্টার মধ্যে তারা ইরানকে শেষ করে দেবে। কিন্তু কি হয়েছিল? উল্টো ইরানের প্রত্যাঘাতে হিমশিম খেয়েছিল দখলদাররা। আমেরিকার সহায়তাতেও লক্ষ্য অর্জন করতে পারেনি। অবশেষে বাধ্য হয়েছিল নিঃশর্ত যুদ্ধবিরতিতে। এবারও ইতিহাস যেন একই পথে হাঁটছে। ইসরায়েল উস্কানি দিচ্ছে, হামলা চালাচ্ছে, কিন্তু সামনে অপেক্ষা করছে ইরানের বজ্রাঘাত। সৌদি আরবের জেদ্দায় OICর জরুরি সম্মেলনে অংশ নিয়ে আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের হাতে আছে অভিজ্ঞতা, আছে প্রযুক্তি, আর আছে ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি। যে আগ্রাসন আমাদের দিকে ছোড়া হবে, তা আমরা ফিরিয়ে দেব দ্বিগুণ শক্তিতে।
তার এই ঘোষণা শুধু ইসরায়েলের জন্য নয়, ওয়াশিংটনের দিকেও সতর্কবার্তা। কারণ যুক্তরাষ্ট্র ইয়েমেন ও লেবাননের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। হুথিদের প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দেয়া, হিজবুল্লাহকে চাপে ফেলার চেষ্টা, সবকিছুই যেন ইরানকে লক্ষ্য করে সাজানো কৌশল। ইরান কিন্তু স্পষ্ট করেছে তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চায় না, তবে অন্যায় হলে কখনোই চুপ করে থাকবে না। আজকের ইরান শুধু রাজনৈতিক শক্তি নয়, সামরিকভাবেও এক আধুনিক শক্তিতে রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব আর জনসমর্থন সব মিলিয়ে তারা দাঁড়িয়ে আছে দৃপ্ত ভঙ্গিতে। গাজার পরে ইয়েমেন, লেবানন, মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ যেন যুদ্ধের জন্য অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলের প্রতিটি উস্কানি যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আকাশের ওপারে এখন প্রতিধ্বনি একটাই, ইরান প্রস্তুত, যুদ্ধ হলে এবার ইতিহাস বদলে যাবে। ওদিকে তেহরানের উত্তরাঞ্চলে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মাধ্যমে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তৎপরতা চালাচ্ছে। সম্ভবত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। চীনের অগ্নিঝরা প্রদর্শনী, সামরিক শক্তিতে নতুন বিশ্ব শক্তি। একটা কুচকাওয়াজ, একটা মঞ্চ, আর সেখানে যেন পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে গেল ভবিষ্যতের যুদ্ধ। 3 সেপ্টেম্বর বেইজিং, চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে চোখ ধাঁধিয়ে গেল বিশ্ব। প্রশ্ন উঠল, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সান্ত্বনা দিত, চীন শুধু নকল করে, মেধাসত্ব চুরি করে সরকারি অনুদানের ভরসায় টিকে আছে। কিন্তু আজকের বাস্তবতা অন্য। রোবোটিক্স, সৌরশক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি উচ্চগতির রেল, এসব জায়গায় চীন এখন উদ্ভাবনের শীর্ষে। আর সামরিক প্রযুক্তিতে সেখানেও চীন এখন নেতা, অনুসারী নয়। কুচকাওয়াজে দেখা গেল নতুন প্রজন্মের বিমানবাহী জাহাজ, যার পরবর্তী সংস্করণ হতে পারে পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার, যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড শ্রেণীর সমকক্ষ। প্রদর্শিত হলো 4 ধরনের লয়াল উইংম্যান ড্রোন, স্টেলথ প্রযুক্তির মনুষ্যবিহীন বিমান, যেগুলো মূল বিমানের সঙ্গে উড়ে যুদ্ধ করে। সামনের সারিতে এলো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিসাইল, পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন আর নতুন টর্পেডো। এ যেন ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। চীনের সামরিক শিল্পখাত পর্যবেক্ষকরা বলছেন, এবছর শুধু কুচকাওয়াজ নয়, আরও অনেক কিছুই উদ্বেগ বাড়িয়েছে। ডিসেম্বরে দেখা গেল নতুন স্টিলথ কমব্যাট বিমানের গোপন পরীক্ষা। জানুয়ারিতে ধরা পড়ল অনন্য এক শক্তিচালিত বার্জ, যা হঠাৎ করে শত্রুর উপকূলে সাঁজোয়া যান নামাতে সক্ষম। ফেব্রুয়ারিতে চীনা যুদ্ধজাহাজের বহর ঘুরে এলো দূরের অস্ট্রেলিয়ার চারপাশে। আর সম্প্রতি স্যাটেলাইট ছবি দেখালো বেইজিং এর বাইরে উঠছে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় এক সামরিক কমান্ড সেন্টার। তাহলে কি চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চাইছে? মজার ব্যাপার হলো, এখনো তারা একে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের প্রস্তুতি বলছে না। তাদের লক্ষ্য মূলত আশপাশের এলাকা, বিশেষ করে তাইওয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিয়ন্ত্রণে আনা। তাদের এখনো বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটির মতো কোনো জোট বা সামরিক নেটওয়ার্ক নেই। আন্তঃমহাদেশীয় বোমারু বিমান মোতায়েন করতেও সময় লাগবে। কিন্তু এমন সীমাবদ্ধতার ভেতর থেকেও তারা দেখাচ্ছে এক অভূতপূর্ব উত্থান। 1990-এর দশক থেকে শুরু হওয়া আধুনিকীকরণ আজ নিয়ে এসেছে অদ্ভুত এক সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো সেনাবাহিনী এত দ্রুত রূপান্তরিত হয়নি। চীন এখন ডজন ডজন ব্লু ওয়াটার যুদ্ধজাহাজের মালিক, আকাশে জ্বালানি ভরার বিশাল বহর গড়ে তুলছে, বিশ্বজুড়ে দ্রুত সেনা পরিবহনের জন্য কৌশলগত বিমান বহর তৈরি করছে। চীনের কুচকাওয়াজ শুধু অস্ত্র প্রদর্শনী নয়, এক ঘোষণা, আমরা নকল করি না, আমরা তৈরি করি, আমরা নেতৃত্ব দিই। বাস্তবতা হলো, যেখানে একসময় যুক্তরাষ্ট্র এককভাবে রাজত্ব করত, সেখানে এখন দাঁড়িয়ে যাচ্ছে চীন। প্রশান্ত মহাসাগরের ঢেউ গর্জে উঠছে নতুন শক্তির আওয়াজে। বিশ্ব তাকিয়ে আছে, প্রশ্ন করছে, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? রাতের আকাশ কালো, কোথাও হালকা চাঁদ, কোথাও যুদ্ধ বিমানের গর্জন। ইরান আর ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের হুমকি পাচ্ছে।
এবার সেই শব্দ আরো ভারী, আরো রক্তাক্ত হওয়ার প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের একটাই সতর্কতা, আগের 12 দিনের যুদ্ধ কেবল ট্রেলার ছিল, আসল সিনেমা এখনো শুরু হয়নি। যুদ্ধের ক্ষত মুছে শক্তি গড়ছে তেহরান। জুনের সংঘাতে ইরান অনেক ক্ষতি হয়েছে, আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়েছিল, সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছিল, শীর্ষ কমান্ডাররা হারিয়েছিল প্রাণ। কিন্তু যুদ্ধ শেষ হতেই ইরান থেমে থাকেনি, বরং দম ফেলার আগে শুরু করেছে প্রতিশোধের প্রস্তুতি। ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্বিগুণ গতিতে বাড়ানো হয়েছে, নতুন রকেটের পর রকেট তৈরি হচ্ছে দিনরাত। যেসব জায়গায় ফাঁক ছিল সেখানে এখন নতুন প্রযুক্তির দেয়াল গড়ে তুলছে তেহরান। রাশিয়ার হাত ধরে আকাশ পাহারায় S-400। সবচেয়ে বড় চমক এসেছে রাশিয়ার দিক থেকে। আগে যেখানে ইরান কেবল S-300 সিস্টেমের ওপর ভরসা করত, এবার সেই জায়গায় বসেছে ভয়ঙ্কর শক্তিশালী S-400। 26 জুলাই ইস্পাহানের কাছে এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এখন থেকে ইরানের আকাশে এমন এক প্রতিরক্ষা ছাতা টানানো হয়েছে যেটি 65% হুমকি বাতাসেই গিলে ফেলতে পারে। S-400 শুধু যুদ্ধ বিমান নয়, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সবকিছুকে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম। এখন প্রশ্নটা সহজ, আগামী যুদ্ধে ইসরায়েলের আকাশ কেমন করে ভেদ করবে তার যুদ্ধ বিমান? রাশিয়া চীনের দ্বিগুণ সমর্থন। শুধু রাশিয়া নয়, চীনও এসে দাঁড়িয়েছে ইরানের পাশে। তাদের কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে তেহরান। শোনা যাচ্ছে ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 বোমারু যুদ্ধ বিমান কেনার চুক্তিও করেছে। অন্যদিকে রাশিয়াও বাদ যায়নি, ইরানের কাছ থেকে 1000-এরও বেশি ড্রোন কিনতে রাজি হয়েছে তারা, আর দিয়েছে প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম। মানে যুদ্ধক্ষেত্রে যখন ইরানি ড্রোন গর্জন করবে, সেগুলোর প্রতিধ্বনি শোনা যাবে ইউক্রেনের আকাশে। কূটনীতির ফল, আগুনের ওপর ঢালা তেল। জুনের যুদ্ধ শেষ হতেই তেহরান কূটনীতির খেলায় নামে। মস্কো আর বেইজিংকে পাশে টেনে নিয়েছে। এখন ফলটা চোখে পড়ছে, নতুন অস্ত্র, নতুন প্রতিরক্ষা, নতুন মিত্র। যেখানে ইসরায়েল ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়বে, সেখানে টেবিল উল্টে দিয়েছে তেহরান। ভাবুন, ক্যামেরা ধীরে ধীরে জুম করছে ইস্পাহানের মরুভূমির দিকে। সারি সারি লঞ্চার দাঁড়িয়ে, S-400 ক্ষেপণাস্ত্র আকাশের দিকে তাক করা। পেছনে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান রানওয়ে থেকে উঠছে। অন্যদিকে ইসরায়েলের সীমান্তে যুদ্ধ বিমান, ড্রোন আর সাইরেনের শব্দ। দুই দিক থেকে একই হুমকি, আগামী যুদ্ধ হবে শেষ খেলা। আগের যুদ্ধের মতো সীমিত আক্রমণ নয়, এবার যুদ্ধ যদি শুরু হয় তবে সেটি হতে যাচ্ছে সবচেয়ে বিধ্বংসী ও রক্তাক্ত ঠাঁই। মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে সেই প্রশ্ন, আগুন আগে কোথায় জ্বলবে, তেল আবিবে না তেহরানে?